দর্শক, আমরা এই দেশটার প্রতি খুব অবিচার করেছি। যারা 1971 সালে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ছিনিয়ে এনেছে, তাদের প্রতি, এই দেশের প্রতি আমরা খুব অন্যায় করছি। নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে। যারা এই দেশটাকে ছিনিয়ে এনেছে তারা আজকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আর যারা বাংলাদেশের নামক একটি রাষ্ট্রকে কখনোই মানতে চায়নি, বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, মুক্তিযুদ্ধের দামাল ছেলেদের হত্যা করেছে, আজ তারাই হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক। কত সুন্দর, তাই না? দর্শক, বাংলাদেশের শহীদ দিবস কবে জানেন কি আপনারা? বাংলাদেশ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রেও আমাদের এই শহীদ দিবসটি পালন করে থাকে। অথচ এই মেটিকুলাস ডিজাইনের মেটিকুলাস ইউনুস আরেকটি শহীদ দিবসের সৃষ্টি করে গেছেন 16ই জুলাই। সেই 16ই জুলাই বাংলাদেশের বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি গিয়েছিলেন আবু সাঈদের স্মরণ সভায়। সেখানে গিয়ে তিনি একটি কথা বলতে বাধ্য হয়েছেন। কি কথা বলেছেন সেটাও আমরা একটু শুনে আসি। আমি ভেবেছিলাম আজকে আবু সাঈদকে স্মরণ করে একাকার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, তিল ধারণের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি। কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে? আমি যদি বলি অর্ধেকের বেশি চেয়ার। দর্শক সারিতে অর্ধেকের বেশি চেয়ার খালি। আসলে এর কারণটা কি, সেই কারণটাই আজকে উদ্ঘাটন করব। সত্যি কি বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান একটি গণঅভ্যুত্থান ছিল, নাকি একটি চক্রান্ত ছিল? যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা নিজেরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবার জন্য এই দেশ থেকে মুক্তিযুদ্ধের শক্তিকে তাড়িয়ে আবার বাংলাদেশকে পরনির্ভরশীল একটি জাতিতে পরিণত করে বিদেশের হাতে তুলে দিতে চাচ্ছে। আজকে আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি, সে কি বলছে। এই আবু সাঈদকে জুলাইয়ের প্রথম শহীদ বলে দাবি করেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি কিভাবে শহীদ হন? যে মানুষটা কিভাবে মারা গেল বিগত 2 বছর পরে, আমরা আজও সেই বিষয়টা পরিষ্কার হতে পারিনি। আমরা বলবো, যে পুলিশ সদস্যকে কাছে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই পুলিশ সদস্য শহীদ, আবু সাঈদ শহীদ না। আমরা যখন পরিষ্কার হব আবু সাঈদের সঠিক মৃত্যুর কারণ, তখন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এবং নতুন প্রজন্ম সিদ্ধান্ত নেবে তাকে শহীদ বলবে নাকি জঙ্গি বলবে। জুলাই অভ্যুত্থান একটি ধোঁকাবাজির অভ্যুত্থান। আবু সাঈদ কি সত্যি পুলিশের গুলিতে মারা গিয়েছিল, নাকি তার পিছনে রয়েছে অন্য কোনো কারণ? চলুন দর্শক, এর ভিতরে প্রবেশ করি। আবু সাঈদের মৃত্যুর মামলার পরে আদালতে প্রত্যক্ষদর্শী তারই সহপাঠী বন্ধু ইমরান বলেন, আবু সাঈদের মাথার পিছনে আঘাতে রক্ত পড়া শুরু হয়। আবু সাঈদের বাবা আদালতে জবানবন্দিতে তিনি বলেছিলেন, আবু সাঈদের মৃত্যু হওয়ার পরে তার লাশটি যখন আমি দেখতে পাই তখন তার মাথার পিছনে রক্ত ঝরছিল। পুলিশ এজাহারে বলেছিল ইটপাটকেলের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়। এই মামলার আসামি পক্ষের আইনজীবী তিনি স্পষ্ট যুক্তি দিয়ে বলেন, আবু সাঈদ গুলিতে মারা যায়নি। তার পরনের যে গেঞ্জি ছিল সেই গেঞ্জিতে গুলির ছিদ্র পাওয়া যায়নি, গেঞ্জিতে গুলির ছিদ্র নেই। এমনকি আবু সাঈদ যখন দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল তখন যদি পুলিশের গুলি লাগতো, গুলির চিহ্ন কোথায়? সেই গুলির চিহ্ন তো নেই। দর্শক, সত্যি যদি আবু সাঈদের বুকে গুলি লেগেই থাকতো তাহলে এই বুলেটটি কোন দেশের কোন কোম্পানির তৈরি, ফরেনসিক রিপোর্ট এখনো কেন জনগণের সামনে উন্মুক্ত করা হলো না? কি ধরনের মডেলের বন্দুক থেকে তাকে গুলি করা হয়েছিল সেটাও আজও কেন জনগণের সামনে উন্মুক্ত করা হলো না? সত্যি কি এই মেটিকুলাস ডিজাইনের ইউনুসের মেটিকুলাস ষড়যন্ত্র? দর্শক, আমাদের বাংলাদেশের বিএনপি সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একদিকে গিয়েছিলেন আবু সাঈদের স্মরণ সভায়, আর অন্যদিকে ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য। আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মতো একজন বীর বাংলাদেশের মাটিতে অবহেলিত, অথচ রাজাকার আলবদর যারা দেশটাকে কখনোই চায়নি তারা হচ্ছে দেশপ্রেমিক, তারা হচ্ছে দেশের রক্ষক। ভাবতে বড় অবাক লাগে, লজ্জা লাগে। এই বাঙালি জাতির মূর্খ কিছু বাঙালি লোকের কারণে দেশটা ধ্বংসের মুখে। দেশের প্রতি আমরা অবিচার করছি না তো?
বাংলাদেশের স্বাধীনতাকে আমরা অপমান করে চলেছি। এই বাংলাদেশের পবিত্র সংসদকে আমরা অপবিত্র করেছি। যারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুটেছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দামাল ছেলেদের অত্যাচার করে, হত্যা করে, রক্তের উপরে হোলি খেলেছে, আজ তারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে দেশপ্রেমিক হিসেবে। সত্যি আমরা কতটা নির্লজ্জ বাঙালি জাতি, সত্যি ভাবতে বড় অবাক লাগে। 2024 সালে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে এই রাজাকার আলবদর পাকিস্তানি শকুনগুলো ষড়যন্ত্র করেছিল, তার প্রমাণ আপনাদের কিছু আমি দিচ্ছি। দেখুন সেই প্রমাণগুলো, পত্রিকার রিপোর্টগুলো আপনাদের একটু দেখাচ্ছি। জুলাইয়ে হত্যা, শহীদ এখন সৌদি আরবে। তিনি বাংলাদেশে শহীদ, সৌদি আরবে জীবিত। কত সুন্দর, তাই না? জীবিতকে জুলাই শহীদ দেখিয়ে এনসিপি নেতার বাণিজ্য। অতিরিক্ত মদ্যপানে বারে অসুস্থ হয়ে পথে মৃত্যু, অথচ গেজেটে জুলাই শহীদ ঘোষণা। পরকীয়ার জেরে খুন, সেও জুলাই যোদ্ধা, শেখ হাসিনার নামে মামলা। জমির বিরোধে খুন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, তবুও তারা জুলাই শহীদ। আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি, তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছে জাহিদ। বাহ, কি মেটিকুলাস ডিজাইন। শেখ হাসিনা যাকে ঢাকায় হত্যা করলেন, তিনি ময়মনসিংহে জীবিত। জীবিত ব্যক্তিকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে হত্যা মামলা। জুলাই যোদ্ধার বিরুদ্ধেই জুলাই হত্যা মামলা। কিছু বুঝতে পারলেন? এবার দেখুন জুলাই শহীদ কবর থেকে ফিরে এসে তিনি কি বলছেন, দেখুন তো একটু। আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া, আমার ওয়াইফের নাম কুলসুম আক্তার। আমি এখনো জীবিত আছি, আমি এই মামলাটা প্রত্যাহার করি, আমি এখনো মারা যাই। গত 3-4 দিন আগে আমি একটা খবর জানতে পারি যে সে একটা মামলা করছে যে আমি মারা গেছি 5 তারিখের আন্দোলনে, এটা বলে সে মামলা করছে কয়েকজনের উপর। তো আমার এই মামলার একজন আসামি আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমার এই ঘটনাটা উনি বলছে। বলার পরে আমি আমাদের ওইখানে দক্ষিণ সুবা থানাতে গেছি, আমাদের ওই জায়গায় যে লোকাল থানা, ওইখানে যাওয়ার পরে ওইখানে আমরা একটা জিডি করছি, ওসি স্যারের পরামর্শ নিয়েছি। নেওয়ার পরে উনি আমাদের ওইখান থেকে এই আশুলিয়া থানাতে শিফট করছে। যে আমি জীবিত আছি, আমার স্ত্রী এটা মিথ্যা মামলা করছে, আমি এখনো জীবিত আছি, আমি এই মামলাটা প্রত্যাহার করি, আমি এখনো মারা যাই। এবার দেখুন আর এক জুলাই যোদ্ধা কবর থেকে ফিরে এসে কি বলছেন, আমি মরি নাই, আমি বেঁচে আছি। আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। জিহাদের পরিবার এবং তার বাবা কি বলছেন একটু শুনুন। ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজপাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে। আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা। আমার ছেলে জিহাদ আমার সাথে আছে, আমার ফ্যামিলি আমার সাথে আছে, তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসেছে। জিহাদের বাবার অভিযোগ, কেরানীগঞ্জের এনসিপি নেতা শাহজাহান সম্রাটের পরিকল্পনায় এই মামলা করেন তিনি। তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কলের রেকর্ডও আপনাদের শোনাচ্ছি, একটু শুনুন। এগুলো তো এখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে, ওই যে কাগজগুলো জমা দিতে হবে মন্ত্রণালয় নিয়ে। মনে করেন কি যে জমা দিলে সপ্তাহখানের ভিতরে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে, হ্যাঁ 35 লাখ টাকা করে পারিমারি। কারণ এই মামলা তো কপি তো চলে গেছে এই যে জাজের সঙ্গে। আপনি আইসা চলে আসেন, আমি আপনাকে যেটা বলছি এটা এই যে করবেন ইনশাল্লাহ। আর এই যে এখানে তো টাকা পয়সা লাগবে খরচ করতে, খরচ কোনো নাই, দৌড়াদৌড়ি করতে টাকা লাগবে না, এগুলা দিয়ে মনে আসে। আপনি আসেন, এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবে, ব্রাদার বুঝছেন না? আমার কোনো সমস্যা হবে না, আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে বুঝছেন। যদি আপনি যদি করেন না আমি বাঁচতে চাই, আর যদি করেন না আমি এটা করবো, আত্মহত্যা করবো, তাহলে ওইটা হলো আপনার বিষয়। দর্শক এবার বুঝতে পারছেন এরা কি করেছে? এই রাজাকার আলবদর পাকিস্তানি শকুনের জাতগুলো, এরা 1971 সালে এই দেশের সাধারণ ধর্মভীরু মানুষদেরকে ধর্মের উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে ধর্মকে পুঁজি করে এই দেশের মা বোনদের ইজ্জত লুটেছে, গণহত্যা চালিয়ে সাধারণ মানুষের বাড়ি ঘরে লুটপাট করেছে। ঠিক সেই একই চিত্র 24-এর আন্দোলনে এই রাজাকার শাবকগুলো আজকে সেই কথা নিজেরাই অকপটে স্বীকার করে নিজের কৃতিত্ব জাহির করছে। 2024 সালের জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব দানকারী একজন নেত্রী সানজিদা তন্নি, তিনি নিজের কৃতিত্ব জাহির করতে গিয়ে বলেই ফেলেছেন, আন্দোলন বেগবান করতে মুখে টমেটো সস লাগিয়েছিলাম। বুঝতে পারছেন বুঝতে? 1971 সালে
সাধারণ মানুষদেরকে যেভাবে ভুল বুঝিয়ে ধোঁকা দিয়েছিল, এই 2024 সালেও সেই একই ঘটনা ঘটিয়েছেন। এখন নিজেরাই সেগুলো স্বীকার করে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদকে তারা নষ্ট করে আজকের এই বাংলাদেশকে ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড় করিয়েছে। দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।